আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞান ভিত্তিক কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান আধুনিক বিজ্ঞান ও আমাদের কৃষি। আমরা এই পর্বে নানানমুখী কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। দর্শক, বর্তমানের চোখে প্রাকৃতিক একটি আতঙ্কের নাম ভূমিকম্প। আমার মতো অনেকেই হয়তোবা মনে করেন বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনার একটি প্রধান কারণ হচ্ছে নির্বিচারে ভূগর্ভের পানি উত্তোলন। আর এই বিষয়ে বলছেন পল্লী উন্নয়ন একাডেমি RDA বগুড়ার মহাপরিচালক জনাব এম এ মতিন। কোনো কোনো এলাকায় আমরা যে পরিমাণ পানি তুলি, আমাদের ভূগর্ভস্থ পানি অথবা ভূপরিস্থ পানি, সব পানির উৎসই কিন্তু রেনফল। যদি রেনফল না হয়, আপস্ট্রিমে যদি রেনফল না হয়, যেমন নেপাল, ভুটান, ইন্ডিয়া, বাংলাদেশ যে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতের পানি নদী নালা উপর দিয়ে কিছু পানি দেখি, আর কিছু পানি আমাদের মাটির নিচে জমা হয়। মাটির নিচে পানিটা জমা হয়ে থাকে, এটাকে আমরা বলি অ্যাকুইফার। অ্যাকুইফার হলো যে আন্ডারগ্রাউন্ড জিওলজিক্যাল ফরমেশন, যেখানে টেম্পোরারি পানি ধরে রাখে এবং সেখান থেকে পানি তুললে পানিটা যে উঠে পানি চলতে সহায়তা করে। এরকম নয় মাটির নিচে পানিটা পুকুরের মতন কিন্তু টলটলা পানি নাই। মাটির নিচে যে জিওলজিক্যাল ফরমেশন, বিশেষ করে যেখানে কোর্স স্যান্ড অথবা স্যান্ড আছে, আমাদের মাটির উপরেকার পানি পার্কুলেশন করে, ডিপ পার্কুলেশন করে মাটির নিচে এই ফাঁকে ফাঁকে পানিটা থাকে। আমরা যেটা বলি যে এই যে স্যান্ডের ফাঁকে যে পানি আছে, আমরা ফিল্টার দিয়ে যখন আমরা পানি তুলি, এখানে পানির দুইটা কম্পোনেন্ট, আমরা বলি পোরোসিটি, ফাঁকা জায়গাটা কতটুকু আছে। এই পোরোসিটিরও আমরা একটা পোর্শন আমরা বলি স্পেসিফিক ইল্ড আর বলি স্পেসিফিক রিটেনশন ইকুয়াল টু হলো পোরোসিটি। আমরা শুধুমাত্র স্পেসিফিক ইল্ড তুলতে পারবো, স্পেসিফিক রিটেনশন সেটা কিন্তু আমরা তোলার কোনো এখতিয়ার নাই। কিন্তু আমরা যদি এখন চিন্তা করি ঢাকার কথা, ঢাকা এখন 200 ফিটের নিচে পানির স্তর চলে গেছে। ঢাকাতে শুধুমাত্র আমাদের ড্রিঙ্কিং ওয়াটার স্টেডি রাখার জন্য ঢাকা ওয়াসার প্রায় 600টা ডিপ টিউবওয়েলে পানি উঠতেছে। গড়ে এক একটা ডিপ টিউবওয়েলে 150 টন পানি ঘন্টায় উঠতেছে। এইখানে যে পরিমাণ পানি তোলা হচ্ছে, সেই পরিমাণ পানি আমাদের এখানে এই পানিটা আমরা বলি রিচার্জ হওয়া, রিচার্জটা হচ্ছে কম। প্রত্যেক বছর আমাদের একটা সার্টেন পরিমাণ পানি আমাদের পানির স্তর নেমে যাচ্ছে। এটা মধুপুরের যে ট্রাকটা আছে, এই ট্রাক দিয়ে এবং বিভিন্ন যে ডোবা নালার যেগুলো ছিল, আগে অনেক জায়গাতে পানি জমে থাকতো। এই পানিটা সিপেজ ডিপ পার্কুলেশন হয়ে অ্যাকুইফারে জমা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জায়গা মেটাল হয়ে গেছে, রাস্তাঘাট বিল্ডিংয়ের ছাদ হয়ে গেছে। এই জায়গাগুলো দিয়ে পানি কিন্তু মাটির নিচে ঢোকার কোনো জায়গা থাকতেছে না। যেটা ন্যাচারাল যে রিচার্জ, এই রিচার্জটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাকে সবসময় একটা অঙ্ক করে বের করতে হবে আমি কতটুকু পানি তুললাম, আর সারা মনসুন সিজনে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, যখন আমি পানি কম তুলি, তখন এই পানিটা আবার কতটুকু ঢুকলো। যদি একটা যে অ্যাকুইফারে 35% যদি ফাঁকা জায়গা থাকে, তার আমি হয়তোবা একটা সার্টেন পার্সেন্টেজ 35% থেকে হয়তোবা অর্ধেক পানি নিতে পারবো, অর্ধেক পানি ওখানে রাখতে হবে। এই অর্ধেক পানি যে আমি রাখবো, আমি যদি এটা না রাখি তাহলে আস্তে আস্তে পানির স্তরটা নিচের দিকে চলে যাবে। আমাদের অ্যালার্মিং হলো পানির স্তর যেন নিচের দিকে না যায়। কিন্তু মুশকিল হয়ে গেল যে আমরা এই যে পানি যেটা আমরা ব্যয় করতেছি, আমাদের দেশের যে পানিটা নদী নালা বৃষ্টিপাতের যে পানি আসে, এই পানির 93 ভাগ পানি আমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে আসে। 7 ভাগ পানি বাংলাদেশে যে বৃষ্টিপাত হয় সেখান থেকে আমরা পাই। ভূমিকম্প সম্বন্ধে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা সঠিক কোনো তথ্য দিতে পারে না। এটা যেটাই বলতেছে এটা গেস করে বলতেছে। তবে মানব সৃষ্টি যে সমস্ত নেচারের বিরুদ্ধে, নেচারকে খেপানোর জন্য আমরা যত কাজ করতেছি, আমরা এত কার্বন ইমিশন করতেছি, আমরা কার্বন সিঙ্ক করার চেষ্টা করতেছি না, এতে করে হচ্ছে কি গ্র্যাজুয়ালি আমাদের পৃথিবীর যে ওজোন লেয়ার সেটা ধ্বংস হচ্ছে, সানলাইট বেশি আসতেছে, আমাদের পৃথিবী উত্তপ্ত হচ্ছে, টেম্পারেচার বাড়তেছে, আমার সি লেভেল রাইজ করতেছে। সি লেভেল রাইজ করার কারণে আমাদের একটা পোর্শন বাংলাদেশের আমরা অনেকে বলতেছে ডুবে যাবে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের এই পানির স্তর নামার কারণে বিশেষ করে ঢাকাতে যে ফাউন্ডেশনগুলো দেওয়া হচ্ছে, সাধারণত বিল্ডিংয়ের ফাউন্ডেশন পাইলিং যেটা করা হয় স্যান্ড লেয়ারে দেওয়া হয়। অবশ্যই স্যান্ড লেয়ারে যে দেওয়া হচ্ছে, যে স্যান্ড লেয়ারের ফাঁকে আগে পানি ছিল, এখন সেই স্যান্ড লেয়ারে যখন পানি নাই, তখন এখানে হয় কি যে একটা ক্ষুদ্র ভ্যাকুয়াম হয়। এখানে যে কোনো সময় লঙ্গার টার্মে এই জায়গাগুলোতে পানিটা লঙ্গার টার্মে এই জায়গার বিয়ারিং ক্যাপাসিটিতে কোনো হেরফের হইতে পারে। মাটির নিচে যে আমাদের আর্থ সারফেস, এই আর্থ সারফেসের নিচে এখনও অনেক কিছু আমাদের অজানা আছে এবং সেন্টার অফ দ্য আর্থ
এখনও মেল্টিং স্টেজে আছে এবং বয়লিং স্টেজে আছে। এটা কোনখানে কি হবে এটার সঙ্গে সায়েন্টিফিক্যালি কোনো রকমের কোনো প্রমাণ আমাদের কাছে নাই। একটি চমকপ্রদ ও আশাব্যঞ্জক বিষয়ে জানার জন্য আমরা এখন যাব কৃষি সম্প্রসারণ বিভাগের একটি নার্সারিতে। দর্শক, আমরা জানি নারকেল আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং সুস্বাদু একটা ফল। এটি বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে একটা নতুন নারকেল উদ্ভাবন এবং আমদানির একটা প্রক্রিয়া ইতিমধ্যে করেছেন। আমরা এই বিষয়ে জানব সিডউইংয়ের মহাপরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আনোয়ার ফারুক এবং তার দলের কাছ থেকে। আমরা দেখেছি যে বিভিন্ন দেশে, বিশেষ করে ভিয়েতনাম এবং ভারতে, ইন্দোনেশিয়াতে নারকেল গবেষণা করে তারা অনেক দূর এগিয়ে গেছেন, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি। তা আমরা যেহেতু গবেষণা কাজ আমাদের চলছে এবং আগামীতে চলবে, বাট এই মুহূর্তে যে কাঙ্ক্ষিত যে আমাদের রেজাল্ট, যে আমাদের নারকেলের ফলন বাড়াতে হবে, সেই কাজটি করার জন্য আমরা ভারত থেকে এবং ভিয়েতনাম থেকে কিছু নারকেল গাছ সংগ্রহ করেছি। ভারত থেকে আমরা যে গাছ সংগ্রহ করেছি এটি একটি হাইব্রিড জাত। এই গাছটির বিশেষ বৈশিষ্ট্য হলো 2.5 থেকে 2.5 বছরে গাছে ফলন আসবে এবং 3 বছর থেকে আপনি হারভেস্ট করতে পারবেন এবং বছরে 300 থেকে 400টি ফলন হবে যদি আমরা প্রপার পরিচর্যা বা ম্যানেজমেন্টটা ঠিক মতো করি। ম্যানেজমেন্ট বলতে যে প্রয়োজন মতো সার দেওয়া এবং সেচ দেওয়া, এই জিনিসটি আমাদের খুব যত্ন করে করতে হবে। এবং এই গাছটি আমরা আমাদের একটি প্রতিনিধি দল আমরা ভারতে পাঠাই, সেখানে তারা ভিজিট করে তাদের গবেষণার যে লব্ধ জ্ঞান দেখেছেন এবং ফল দেখেছেন। এই যে গাছগুলো আপনারা দেখছেন, এই গাছগুলো আমরা সব ভারত থেকে আমদানি করা। আমরা এই গাছগুলো স্যাম্পল হিসেবে এনেছি যে দেখতে বাংলাদেশের কী হয়। এবং এই গাছগুলো দেখছেন, এগুলো আমাদের ভিয়েতনাম থেকে সংগ্রহ করা। এগুলো হলো ভারত থেকে সংগ্রহ করা সব হাইব্রিড ড্রপ জাত, ছোটো গাছে ফল হবে। আর ভিয়েতনাম থেকে সংগ্রহ করা এগুলো হলো ইনব্রিড। হাইব্রিড এবং ইনব্রিড এখানে যে বেসিক পার্থক্যটা হলো যে হাইব্রিডের আমাদের যে নারকেল হবে তার থেকে ফল দিয়ে আমরা ভবিষ্যতে চারা করতে পারবো না, কিন্তু ইনব্রিড থেকে আমরা চারা করতে পারবো। জেলা উপজেলা পর্যায়ে আমরা এই গাছকে আরও বিস্তৃত করাবো। বিশেষ করে দক্ষিণাঞ্চলকে আমরা প্রায়োরিটি দেবো। আমরা বেসরকারি সেক্টরকেও আমরা উৎসাহিত করতেছি যে এই নারকেল গাছগুলো আমদানি করার জন্য। কারণ এই গাছ যদি একটি কৃষকের বাড়িতে 2টি গাছ থাকে তাহলে তার সারা বছরের একটি এক্সট্রা ইনকামের সুযোগ থাকে এবং 2টি নারকেল গাছ লাগানোর জন্য কিন্তু খুব বেশি জমির প্রয়োজন হয় না। এবং এই বিষয়ে আমরা এখন আপনাদের সাথে পরিচয় করে দেবো আমাদের একজন হর্টিকালচার এক্সপার্ট কামরুজ্জামান। উনি ভারত গিয়েছিলেন এবং উনি কি দেখেছেন এবং সেখানে তার অর্জিত জ্ঞানটা আপনাদের সাথে শেয়ার করতে পারবেন। কামরুজ্জামান। আমরা ভারতে গিয়েছিলাম, এশিয়ান স্পেসিফিক কোকোনাট কমিউনিটি যে একটা 18টি দেশ আছে এর সদস্য, সেই আপনার মিটিংয়ে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে পাঠিয়েছিলেন। তা আমরা যেটা দেখেছি যে ভারতে আপনার নারিকেল, যে কেরালায় আসলে নারকেল তাদের একটা প্রধান অর্থকরী ফসল। তারা নারকেল ডাব করছে, সেই ডাব বা কচি ডাব তারা বাইরে বিক্রি করছে, সেই কচি ডাবের পানি তারা বোতলজাত করছে। সবচেয়ে বড় কথা, সেই কচি ডাব হওয়ার আগে যে ফ্লাওয়ারটা বেরোয় সেই ফ্লাওয়ার থেকে তারা জুস বের করছে, অর্থাৎ নিরা বের করছে এবং সেই নিরা থেকে তারা চিনি তৈরি করছে এবং বিভিন্ন মিষ্টিজাত দ্রব্য তৈরি করছে। এই যে নিরার বৈশিষ্ট্য হলো এর গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 35 মাত্র। তার মানে একজন যে কোনো মানুষ, ডায়াবেটিসের রোগীও এই চিনি বা এই মিষ্টি সে ব্যবহার করতে পারে, যেহেতু রক্তে খুব ধীরে ধীরে এটা আমাদের গ্লুকোজটা মিশে। আর এখানে আমরা ভিয়েতনামের যে জাতটা দেখছি, সেই ভিয়েতনামের জাতটার সুবিধা হলো ওপি, কিন্তু এটার পানিটা মিষ্টি এবং এর আলাদা একটা ফ্লেভার আছে, গন্ধ আছে। সেটাতে পৃথিবীতে আপনার বিভিন্ন গন্ধের বা বিভিন্ন স্বাদের যে পানীয় ব্যবহার হচ্ছে, সুতরাং ভিয়েতনামেরটা দিয়ে আমরা সেটা পূরণ করতে পারবো। হাইব্রিড নারকেল চারা ইন্ডিয়া থেকে নিয়ে আসা হচ্ছে। সেই নারকেলের চারা বিভিন্ন সংস্থা কর্তৃক বিতরণ করা হবে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক 2780টা চারা, বিএডিসি কর্তৃক 5000 চারা এবং অন্যান্য এনজিও এবং ব্যক্তি পর্যায়ে আরও বাকি চারাটা বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে কোস্টাল এরিয়া, যেটা সমুদ্র উপকূলবর্তী 19টি জেলায় আমরা এই চারাটা বিতরণ করব। কিছু চারা স্বল্প মূল্যে আর বাকি চারা প্রতিটা চারা 800 টাকা হিসাবে বিক্রি করা হবে। সম্প্রতি যে 10,000 চারা ভারতের কেরালা থেকে নিয়ে আসা হচ্ছে, সেই চারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় পরীক্ষা করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে এর দারুণ কদর বেড়েছে। আর পশ্চিমবঙ্গের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া সমান, সেই হিসাবে বাংলাদেশের প্রায় সর্বত্রই এই সম্পূর্ণ জাতের হাইব্রিড নারকেল গাছ
ভালোভাবে চাষ হবে। আর একটা সাদামাটা কথা হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় যেহেতু নারকেল গাছ ভালো জন্মে, অতএব নারকেল গাছ যেখান থেকেই আনা হোক না কেন বাংলাদেশের সর্বত্রই এটা হবে। ধন্যবাদ মেহেদী মাসুদকে এবং ধন্যবাদ কামরুজ্জামানকে। আমরা তাদের কাছ থেকে জানলাম যে বাংলাদেশে নারিকেল চাষ সম্প্রসারণের জন্য কৃষি মন্ত্রণালয় বিশেষ করে সম্প্রসারণ বিভাগ থেকে যে উদ্যোগ গ্রহণ হয়েছে, আমরা আশা করি এই উদ্যোগটি পপুলার হবে এবং আমরা আশা করব যে কৃষক ভাইরা এই নারকেল গাছটি চাষে আগ্রহ দেখাবেন। আজকের কৃষির এমন মজবুত অবস্থার নেপথ্যের প্রধান কারণ আমাদের কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ। ফলে কৃষি জমি তৈরি থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত কৃষির প্রতিটি সেক্টরে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ছে। আর একে লক্ষ্য করেই কিছুদিন আগে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী আন্তর্জাতিক 5ম কৃষি প্রযুক্তি মেলা 2015। চলুন এক নজরে মেলার অংশ বিশেষ দেখি। লেবার জন্য কম হয়, ওটার জন্য আমরা অটোমেশন করছি, পাওয়ার জন্য কম লাগে। আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এমনভাবে করছি যে মোটরের ক্যাপাসিটি আমরা কমিয়ে দিচ্ছি, প্রোডাকশন জন্য বাড়াচ্ছি। প্লাস বড় বড় মিল করতে চাইছি, সেটা যেহেতু আমরা ডাল মিলও করি, ডাল মিলও আমরা ভালো মিলিং করছি।